সবাইকে হোমিও ডাইজেস্টের হোমিও বুকস রিডিং রুমে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বরাবর আগের মতোই জেমস টেলর ক্যান্টের লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বইটির একটি ব্যাখ্যান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি গত পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ব্যাখ্যান নিয়ে আলোচনা করেছিলাম। ক্রনিক ডিজিজ সোরা সম্পর্কিত বিভিন্ন বিষয় জেমস টেলর ক্যান্ট এই বইটিতে তুলে ধরেছিলেন। সেই বিষয় নিয়ে আমি গত পর্বে আলোচনা করেছিলাম, সেটি পাঠ করে আপনাদের শুনিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি জেমস টেলর ক্যান্টের এই বইয়ের অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যান, সেটি হচ্ছে ক্রনিক ডিজিজ সাইকোসিস। এই সাইকোসিস, আজকে সাইকোসিসের যে বিষয়বস্তু এখানে জেমস টেলর ক্যান্ট তুলে ধরেছেন, সেই বিষয়টি আপনাদের সামনে পাঠ করে শোনাব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই ক্রনিক ডিজিজগুলোর একটার সাথে আরেকটার আন্তঃ রিলেশন থাকার কারণে এই বিষয়বস্তু কিন্তু আপনাদের ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হলে এর ধারাবাহিকতা কিন্তু আপনাদের বজায় রাখতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। ব্যাখ্যানটি হচ্ছে 21 নম্বর ব্যাখ্যান। গত পর্বে এই 20 নম্বর ব্যাখ্যান শেষ করেছিলাম, আজকে 21 নম্বর ব্যাখ্যান। 21 নম্বর ব্যাখ্যান, ক্রনিক ডিজিজ সাইকোসিস, প্রাচীন রোগ নিচয় বা প্রাচীন রোগ, প্রমেহদোষ বা সাইকোসিস। গনোরিয়া বা প্রমেহপীড়া যে দুই প্রকৃতির আছে তাহা অনেকে জ্ঞাত নহে। ইহাদের একটি যথার্থ প্রাচীন পীড়া, ইহার আরোগ্য হইবার প্রবণতা নাই। ইহার স্থায়িত্ব অনির্দিষ্টকালব্যাপী এবং নানাবিধ লক্ষণ উৎপাদনপূর্বক ইহা সমগ্র শরীরে ধাতুগত হইয়া পড়ে। অপরটি তরুণ প্রকৃতির, কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস সক্রিয় থাকার পর আরোগ্যপ্রবণ হয়। দুটি সংক্রামক দোষাশ্রিত। প্রক্ষান্তরে মূত্রনালীতে এক প্রকার সরল প্রদাহ সংঘটিত হয়, মূত্রপথে প্রবাহিত হইয়া স্রাব নির্গত হয়, কিন্তু ইহা সংক্রামক নহে। সুতরাং আমরা মূত্রনালীর সরল প্রদাহ ও মূত্রনালীর বিশিষ্ট প্রদাহ দেখিতে পাই। পূর্বে বলিয়াছি, এই বিশিষ্ট প্রদাহ দুই প্রকার, প্রাচীন ও তরুণ, অর্থাৎ ক্রনিক এবং একিউট। চিকিৎসা গ্রন্থসমূহে ইহাদের একই পীড়া বলিয়া নির্দেশ করা হইয়াছে, একই শ্রেণীর অন্তর্গত করা হইয়াছে। গনোরিয়া রোগের চিকিৎসা গ্রন্থে আমরা এই রোগের প্রাথমিক অবস্থা অর্থাৎ ইহার স্রাব সম্বন্ধেই বিবরণ দেখিতে পাইব। প্রমেহ রোগসমূহের অধিকাংশই তরুণ প্রকৃতির, অর্থাৎ উপবিষসমূহের বা মায়াজমসমূহের স্বভাব অনুসারে তৎক্ষেত্রে সেই ক্ষেত্রটিতে পীড়ার অনুবন্ধ অবস্থা অর্থাৎ প্রোড্রোমাল স্টেজ, একটি অগ্রগতি পর্ব ও একটি প্রশমন পর্ব থাকে। এই তরুণ প্রকৃতির ক্ষেত্রে একটি আক্রমণের ক্ষেত্রে কি হয়, একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়া অনুযায়ী এই বিষয়বস্তুটি ঘটে থাকে। একটি হচ্ছে তার অগ্রগতির পর্ব, আরেকটি হচ্ছে তার উপশম পর্ব বা প্রশমন পর্ব। এই দুটি পর্ব নিয়ে একটি ক্রনিক ডিজিজ একটি মানবদেহে বিরাজ করে। এই তরুণ প্রকৃতিগত পীড়াকে যথার্থ গনোরিয়া বলিতে পারা যায়, কারণ এই অবস্থায় এই স্রাবই রোগের অন্যান্য বিষয়বস্তুগুলোকে এবং তার স্থায়িত্বকে নির্দেশ করে। তরুণ প্রকৃতির পীড়ায় যদি অবরোধ সাধক চিকিৎসা অবলম্বন করা যায়, অধিকাংশ ক্ষেত্রেই রোগীর শরীর যথেষ্ট সবল থাকার জন্য তার পরবর্তী উপসর্গসমূহ যে রোগী অতিক্রম করতে সমর্থ হয়, অবরোধ দ্বারা সাইকোসিস নামক শরীরের ধাতুগত বা কনস্টিটিউশনাল আময়িক বা রোগগত লক্ষণরাজি উৎপন্ন হয় না। উহার পরবর্তী উপসর্গরূপে আচিলগুচ্ছ বা ফিগওয়ার্স তৈরি হয় না, অথবা রক্ত অল্পতা বা এনিমিয়া রূপ শারীরিক পরিণাম সংঘটিত হয় না। যদি এটিকে একিউট ডিজিজকে শুরুতেই আমরা প্রতিরোধ করতে পারি, একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি, পরবর্তীতে কিন্তু সে কোনো ধরনের জটিলতা দেহের মধ্যে সৃষ্টি করতে পারে না। তরুণ উপবিষের অবরোধ হেতু বা অবরোধের কারণে ওই সমুদয় ধাতুগত লক্ষণরাজি উৎপন্ন হয় না বটে, পক্ষান্তরে প্রাচীন উপবিষ অবরুদ্ধ হইলে তাহা আবির্ভূত হয় এবং অত্যন্ত সাংঘাতিক হইয়া পড়ে। রিসেন্টলি চিকিৎসকগণ যে সমুদয় প্রকৃত প্রমেহ রোগ দেখিয়া থাকেন, তাহাদের অধিকাংশই অবরুদ্ধ পীড়া এবং তাহারা তাহাদের প্রাথমিক অবস্থা অপেক্ষা দ্বাদশ গুণ অধিক জটিল। তরুণ এবং পুরাতন উভয়বিধ পীড়ার অনুবন্ধ পর্ব প্রায় একই রূপ। উহা 8 হইতে 12 দিন স্থায়ী হয় এবং তরুণ ও প্রাচীন পীড়ার স্রাব সম্বন্ধেও মুখ্যত কোনো পার্থক্য নাই। ইহা শ্লেষ্মা ও পুজ সংশ্লিষ্ট নিঃস্রাব এবং মূত্রনালী বিনিঃসৃত যে কোনো তরুণ প্রকৃতির স্রাবের সর্বপ্রকার সম্ভাব্য মূর্তি অবলম্বন করিতে পারে। এই স্রাবের প্রকৃতির সহিত যে কোনো সাধারণ ঔষধের সামঞ্জস্য থাকে। সেই ঔষধের দ্বারা অগৌণে এই তরুণ উপবিষের পরিবর্তন সাধিত হইয়া স্বাস্থ্য প্রতিষ্ঠিত হয়। প্রক্ষান্তরে অন দ্য আদার হ্যান্ড, ধাতুগত বা কনস্টিটিউশনাল সাইকোটিক গনোরিয়াকে পরিবর্তিত করিয়া স্বাস্থ্য সংস্থাপনের জন্য
রেস্টোরেশন অফ হেলথের জন্য প্রমেহ দূষগ্ন বা অ্যান্টিসাইকোটিক ঔষধরাজি বা অ্যান্টিসাইকোটিক মেডিসিন, অর্থাৎ যে সমুদয় ঔষধ সাইকোসিসের সহধর্মী, অর্থাৎ সাইকোসিসকে প্রতিরোধ করার, সাইকোসিসকে নির্মূল করার এবং সাইকোসিসকে প্রুভিংয়ের ক্ষেত্রে, প্রুভিংয়ের সময়টাতে সেই ওষুধগুলো সাইকোসিসের মতো বৈশিষ্ট্য রোগীর দেহে, সুস্থ মানুষের দেহে তৈরি করার যে ক্ষমতা রাখে, সেই ওষুধগুলোকে মূলত অ্যান্টিসাইকোটিক বা প্রমেহ দূষগ্ন ঔষধ বলা হয়। তখন এই ঔষধ প্রয়োজন হয়ে পড়ে। স্রাবের সর্বপ্রথম অবস্থায় কোনো পার্থক্য নির্ণয়ের আবশ্যক হয় না, কিন্তু পীড়া কয়েক সপ্তাহ যাবৎ ক্রমবর্ধিত হইতে থাকিলে তাহার পার্থক্য নির্ণয়ের প্রয়োজন হইয়া পড়ে। তখন তরুণ লক্ষণরাজি সমর্থক ঔষধের অনুবর্তী এমন ঔষধ প্রয়োগ করা আবশ্যক, যাহা পূর্ণতাপ্রাপ্ত প্রমেহদুষ্ট অর্থাৎ সাইকোসিসের মাধ্যমে অ্যাট্রাক্ট হইছে সেই ধাতুতে উপযোগী হইবে, সেই ওষুধটা তার জন্য প্রয়োজন হয়। অন্যান্য উপবিষঞ্জাত যে কোনো রোগাধিকারে যেরূপভাবে ঔষধ নির্বাচন করতে হয়, প্রমেহ উপবিষের জন্য সেইরূপভাবে ঔষধ নির্বাচন করতে হবে, অর্থাৎ রোগের পুনরাবৃত্তি অনুসরণ দ্বারা তাহা সাধিত হইবে। আমাদের সংগৃহীত সমুদয় প্রমেহদোষ বা পীড়ার পুনরাবৃত্তি স্মরণ করিয়া আমরা প্রমেহদুষ্ট ধাতুর অবস্থা হৃদয়ঙ্গম করিতে সমর্থ হই। যেমন হেনিম্যান সোরা উপবিষের পুনরাবৃত্তি অনুসরণ দ্বারা উহার প্রকৃতি নির্ধারণ করিতে সমর্থ হইয়াছিলেন এবং সেই সোরার প্রকৃতি ও ক্রিয়ার সমধর্মী ব্যাসসমূহ নির্ধারণ করিতে পারিয়াছিলেন। যে সমুদয় ঔষধ প্রমেহ উপবিষের প্রতিমূর্তি উৎপন্ন করিতে সক্ষম তাহাদিগকে প্রমেহ দূষগ্ন বলা হয়, কিন্তু ইহা অন্যভাবেও ব্যক্ত করা চলে এবং বলা যায় যে যখন চিকিৎসাধীন কোনো রোগের বর্ধিত অবস্থায় যে সমুদয় ঔষধ পীড়াকে প্রত্যাবিত করিয়া পূর্ব অবস্থায় আনিত করিতে পারে তথা পীড়ার পূর্ববর্তী আকার উৎপাদন করাইতে পারে এবং সাপ পুনঃপ্রবর্তিত করিতে পারে, সেই সমুদয় ঔষধ প্রমেহদূষগ্ন ঔষধ হিসেবে বা অ্যান্টিসাইকোটিক ঔষধ। কোনো ঔষধের প্রমেহদূষগ্নতা প্রমাণ করিবার ইহাই ব্যবহারিক উপায়। অর্থাৎ প্রুভিংয়ের ক্ষেত্রে যখন একটা মানুষের শরীরে ঔষধ প্রয়োগ করা হয়েছে, তখন দেখা গেছে যে সাইকোসিসের সময় মানুষের শরীরে প্রাকৃতিকভাবে মানুষ যদি সাইকোসিসের দ্বারা আক্রান্ত হয়, তার শরীরে যে ধরনের লক্ষণ উৎপন্ন হয়, তার মনে এবং শরীরে যে ধরনের বহিঃবিকাশিত লক্ষণগুলো আমরা দেখতে পারি, এই লক্ষণগুলো যখন উৎপন্ন হয় তখন কিন্তু আমরা ধরে নেই যে এই ওষুধটি হচ্ছে অ্যান্টিসাইকোটিক ওষুধ, কারণ সে সাইকোসিসের সমধর্মী লক্ষণ উৎপাদন করতে সমর্থ এবং সেই ওষুধটি কিন্তু পরবর্তীতে প্রাকৃতিক রোগের ক্ষেত্রে প্রয়োগ করলে সে প্রাকৃতিক রোগকে আরোগ্য করতে সমর্থ হয়। ঔষধটি উপবিষের প্রতিমূর্তির অনুরূপ হইলে উহা পীড়াকে তাহার অতিক্রান্ত পথে ফিরাইয়া আনিবে। যে সমুদয় ঔষধ পীড়ার কেবল অংশবিশেষের অনুরূপ, তাহারা পূর্ববর্তী লক্ষণরাজি প্রত্যাবৃত্ত করাইবার পক্ষে যথোচিত গভীর ক্রিয়াশীল ও যথোচিত সদৃশবাহী নয়। অর্থাৎ যারা আংশিকভাবে সদৃশ, তারা কিন্তু রোগটিকে পুরোপুরিভাবে নির্মূল করতে এবং রোগের যে পূর্ববর্তী অবস্থাটা আছে সেটাকে পুনরাবৃত্ত করতে সমর্থ নয়। তরুণ গনোরিয়ার বিবরণ প্রদান করিবার প্রয়োজন নাই, কেবল প্রমেহদোষের বা সাইকোসিসের প্রতি আমাদিগকে মনোনিবেশ করতে হবে। পুরাতন উপবিষরূপে উহাকে ধারণা করিতে হইবে, অথবা প্রাথমিক অবস্থায় মূত্রনালবাহী স্রাবসহ বা বিভিন্ন ডিচার্জ পীড়ারূপে গ্রহণ করিতে হইবে। ইতিপূর্বে বলিয়াছি, তরুণ গনোরিয়া আক্রান্ত রোগীর সংখ্যাধিক্যের তুলনায় এই প্রকার রোগী বেশি একটা পাওয়া যায় না, কিন্তু এই পীড়া এখন বৃদ্ধি পাইতেছে না বলিয়া মনে করার কোনো যৌক্তিকতা নাই। প্রত্যেক সুপ্রতিষ্ঠিত চিকিৎসকই এখন এই প্রকার বহু মহিলা স্বল্প বয়স্ক রোগী দেখিতে পাইবেন। প্রাচীন চিকিৎসাপন্থীদের দ্বারা ইনজেকশন প্রদত্ত রোগীর দিগের স্রাব অবরুদ্ধ হইলে পীড়া নিঃশেষ হইয়াছে বলিয়া তাহারা বিবেচনা করিয়া থাকেন এবং রোগীকে বলিয়া থাকেন, এবং প্রমেহ দোষ আশ্রিত রোগীর স্রাব অবরুদ্ধ হইবার অল্পকাল পরে তাহার চিকিৎসক তাহাকে নিরাময় উপযোগী রূপে বিবেচনা করিয়া থাকেন, কিন্তু তাহা সত্য নহে। অর্থাৎ অনেকে প্রমেহ রোগে আক্রান্ত হলে এই প্রচলিত চিকিৎসা ব্যবস্থার চিকিৎসকদের দ্বারস্থ হলে তখন তারা বিভিন্ন ধরনের ইনজেকশন দিয়ে সেই স্রাবকে অবরুদ্ধ করেন। স্রাব যখন অবরুদ্ধ হয়ে যায় তখন তারা তাদেরকে পেশেন্টদের সার্টিফাইড করে দেন যে আপনি এখন বিয়ে করতে পারেন এবং আপনার কোনো ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু তাদের এই বিষয়টি কিন্তু সত্য নয়। এখানে কিন্তু রোগটিকে তারা নির্মূল করেননি, সারাননি, আরোগ্য করেননি, বরং সেই স্রাবটিকে অবরুদ্ধ করেছেন, সাপ্রেসড করেছেন, এবং সে ব্যক্তির বিবাহ তৎকালে স্থগিত রাখা উচিত। এবং সেই ব্যক্তিটির কিন্তু ওই সময়ে যেহেতু স্রাবটি অবরুদ্ধ অবস্থায় আছে, সেই সময় কিন্তু তাকে বিয়ের জন্য পারমিশন বা পারমিট করা উচিত নয়, যতক্ষণ তাহার সেই অবরুদ্ধ স্রাব প্রত্যাবৃত্ত না হয় এবং অবরুদ্ধ ইনজেকশনের পরিবর্তে তাহার লক্ষণ অনুসারে প্রমেহদূষগ্ন বা অ্যান্টিসাইকোটিক ঔষধ দ্বারা আরোগ্য সাধিত না হয়, ততদিন তাহার বিবাহ করা উচিত নহে।
তখনই কেবল সে ব্যক্তি সুস্থ নারীকে বিবাহ করিতে পারে, তাহার পত্নী যখন স্বাস্থ্যবর্তী হইয়া থাকিবেন এবং স্বাস্থ্যবান সন্তানের জননী হইবেন। চিকিৎসা কার্যে ব্যাপৃত হইবার পূর্বে তোমরা বুঝিতে পারিবে না যে বিবাহের 1 বৎসর বা 1.5 বৎসর কালের মধ্যে জরায়ুর পীড়ায় বা ডিম্বাশয়ের পীড়ায় বা নারী সুলভ নানা প্রকার পীড়ায় পত্নীর স্বাস্থ্যভঙ্গ হওয়া বিষয়টি কতটা সাধারণ। এবং স্বামীর পূর্ব স্বাস্থ্যের ইতিহাস পর্যালোচনা করিলে তোমরা জানিয়া বিস্মিত হইবে যে সে ব্যক্তি তাহার যৌবনকালে 2 কিংবা 3 বার গনোরিয়া পীড়ায় আক্রান্ত হইয়াছিলেন এবং নাইটেট অফ সিলভার অথবা দুশ্চরিত্র যুবক দিকের নিকট যে সমুদয় ব্যবস্থাপত্র সর্বদা থাকে তাহারই কোনো একটির দ্বারা চিকিৎসিত হইয়াছিলেন এবং স্রাব অবরুদ্ধ রূপে পরিজ্ঞাত কোনো ইনজেকশনের ব্যবহার করিয়াছিলেন। সেই গনোরিয়া গঠিত স্রাব বিলুপ্ত হইবার পর সে ব্যক্তি স্বয়ং কখনো প্রকৃত সুস্বাস্থ্য উপভোগ করেন নাই, ইহা জানিয়া তখন আর বিস্মিত হইবে না। স্রাব অবরোধের পর তাহার স্বাস্থ্যের অবস্থা কি দাঁড়াইয়াছে তাহাই তোমরা প্রত্যক্ষ করিবে এবং ইহার সংক্রমণ হেতু অর্থাৎ সংক্রমণের কারণে রমণীর যাহা হইয়াছে তাহাও দেখিবে। অভিনিবেশপূর্বক বা অত্যন্ত মনোযোগের সাথে এই সমুদয় বিষয় পর্যবেক্ষণ করা একটি চিত্তাকর্ষক অনুশীলন, একটি ইন্টারেস্টিং প্র্যাকটিস। কোনো কোনো সময় ইহা এতই ভীষণ মূর্তি ধারণ করে এবং স্রাব অবরুদ্ধ হইবার এরূপ স্বল্পকালের মধ্যে আবির্ভূত হয় যে রোগীর নিজেরই মনে তখন সন্দেহের অবকাশ থাকে না যে তাহার সেই উপস্থিত স্বাস্থ্য বিশৃঙ্খলা স্রাব অবরোধ হেতু সংঘটিত হইয়াছে। কোনো কোনো সময় ইহা সুপ্ত থাকে এবং অতি মন্থরভাবে ক্রমবিকশিত হয়। রোগীর রক্ত দূষিত করে, ক্রমবর্ধিত রক্ত স্বল্পতা থাকে, রোগীর বর্ণ ফ্যাকাশে ও মোমের মতো হয়ে যায়। যেমন পীড়িত ব্যক্তির রোগ পর্বের পর্যায় অনুসারেই তাহার রোগ অপর ব্যক্তিতে সংক্রমিত হয়, সেই সংক্রমণ পদ্ধতি প্রমেহ সংক্রমণ সম্বন্ধেও সত্য। সূরা সম্বন্ধেও একই বিষয় ঘটে থাকে, অর্থাৎ সূরা সম্বন্ধেও এটি সত্য। একটি সাধারণ ঘটনার বিষয় বলিতেছি। কোনো প্রমেহ রোগগ্রস্ত ব্যক্তি তাহার স্রাব হইতে মুক্তি লাভ করিল এবং অতঃপর আর কোনো ক্ষতি হইবে না এই আশ্বাস পাইয়া সে ব্যক্তি বিবাহ করিয়া বসিল, কিন্তু স্বল্পকাল পরেই তাহার পত্নী পীড়িত হইয়া পড়িলেন, অথচ তিনি ইতিপূর্বে বেশ একজন স্বাস্থ্যবতী মহিলা ছিলেন। এরূপ ঘটনা নিত্যই সংঘটিত হইতেছে। প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে প্রমেহ দোষাশ্রিত ধাতুগত অবস্থার কোনো চিকিৎসা নাই। হোমিওপ্যাথিক চিকিৎসকও সতর্ক চিকিৎসা বেঁধে রেখে এই বিষয়ে নিঃসন্দেহ হইতে পারিবেন না। অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসকও যদি এই সম্বন্ধে খুব সতর্কভাবে কনসেন্ট্রেটলি এবং খুব সচেতনভাবে যদি তার চিকিৎসা কার্য পরিচালনা না করেন, তাহলে কিন্তু তিনিও এখানে রোগীকে আশ্বস্ত করতে পারবেন না, রোগীকে বলতে পারবেন না যে তার রোগটি সেরেছে। এই ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ খুব সতর্কতার সাথে চিকিৎসা করা প্রয়োজন হয়ে পড়ে। 10 কিংবা 15 বৎসর যাবৎ এই প্রমেহ দোষে দুষ্ট কোনো ব্যক্তির অবস্থা পর্যবেক্ষণ করো, তাহার মোমের মতো আকৃতি, বিবিধ প্রকার আচিল গুচ্ছ উৎপাদন হইবার একটা প্রবণতা, রক্তশূন্যতা, কর্ণদ্বয় স্বচ্ছপ্রায়, তাহার অবস্থা ক্রমেই শোচনীয় হইতেছে, তাহার নানা প্রকার বৈশিষ্ট্য সহ আময়িক অভিব্যক্তি যথা লক্ষণরাজি নামে কথিত তাহা বিদ্যমান। চিকিৎসক যত্নপূর্বক তাহার ব্যাধি অনুসরণ করিলেন এবং এ সম্বন্ধে তাহার উপলব্ধির সহিত যদি কোনো দীর্ঘকাল স্থায়ী ও গভীর ক্রিয়াশীল ঔষধের সাদৃশ্য থাকে এবং সেই ঔষধ তিনি এই রোগীকে প্রয়োগ করেন, রোগী তখন হইতেই উন্নতি লাভ করিতে থাকিবে। এই চিকিৎসা অব্যাহত থাকিলে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে রোগী আসিয়া বলিবে, ডাক্তার মহাশয়, আমার এমন অবস্থা দাঁড়াইয়াছে যে যদি আমি এই সময়ে কোনো দূষিত সহবাস করিতাম তবে মনে হইতো আমার গনোরিয়া হইয়াছে। আরোগ্য হইবার সময় রোগগুলি তাহাদের আবির্ভাবের বিপরীত ক্রমে প্রত্যাগমন করে। এই তথ্য অবগত হইয়া তোমরা উক্ত কাহিনী শ্রবণে নিশ্চয়ই বিস্মিত হইবে না। অর্থাৎ হেরিংয়ের ল অফ কিউর সম্বন্ধে যাদের ধারণা রয়েছে এবং আরোগ্যের প্রকৃত ধারা সম্পর্কে যাদের ধারণা রয়েছে, তারা কিন্তু পেশেন্টের এই কথাটি শুনে বিস্মিত হবেন না, বরং তিনি আরও রোগ আরোগ্যের ক্ষেত্রে অত্যন্ত আশাবাদী হবে। কারণ রোগটি লিগেল ওয়েতেই, প্রকৃত ধারাতেই সে আরোগ্য হচ্ছে, প্রকৃতভাবেই সে আরোগ্য হচ্ছে। ক্ষেত্রান্তরে অর্থাৎ ক্ষেত্রবিশেষে শরীরের অপর কোনো অঙ্গের শ্লৈষিক ঝিল্লি অবলম্বনে এই রোগ প্রকটিত হইতে পারে এবং সেই অবস্থায় রোগী পূর্বোক্ত মম বর্ণ প্রাপ্তি হইতে অব্যাহতি পায়। তাহার এই অবস্থা অন্য কোনো অঙ্গে সংগঠিত হইলে সে ব্যক্তি সেরূপ পাংশুবর্ণ প্রাপ্ত হয় না। এই সমুদয় শ্লেষ্মাগঠিত বিকাশ তাহার চক্ষুর শ্লৈষিক উপসর্গরূপে প্রকটিত হইতে পারে, কিন্তু সাধারণত ইহা নাসিকার শ্লৈষিক উপসর্গরূপেই প্রকাশিত হয়। নাসিকার সর্দি প্রমেহ দুঃসঞ্জাত হওয়া এবং কেবল গনোরিয়া পীড়ার প্রতিরোধকাল হইতে উহার অবস্থিতি বিচিত্র নহে। নাসিকায় এবং উহার
পশ্চাৎভাগে ঘন শ্লেষ্মা সঞ্চয় ও প্রচুর নিঃস্রাব পরিলক্ষিত হয় এবং এই স্থানীয় চিকিৎসায় তাহা দমন করা সম্ভব হয় না। যতক্ষণ দেহের অবস্থা সতেজ থাকে ততক্ষণ বিবিধ প্রকার বিশিষ্ট ঔষধ প্রয়োগেও শ্লেষ্মা নিঃসরণ অপ্রতিহত থাকে, কিন্তু শরীরের দুর্বল অবস্থায় ব্যাধি মানুষের বাহ্যতম অর্থাৎ এক্সটার্নাল ক্ষেত্রগুলি পরিত্যাগ করিয়া সহজেই কেন্দ্রস্থ হইয়া পড়ে, অর্থাৎ এক্সটার্নাল ক্ষেত্র ত্যাগ করে সে সহজেই ইন্টারনাল ক্ষেত্রগুলোতে সে তার স্থান লাভ করে নেয়। সেই জন্য প্রায়শই দেখা যায় যখন কোনো ব্যক্তির নাসিকা হইতে ঘন পিতাব সবুজ বর্ণ শ্লেষ্মা নিঃসৃত হইতে থাকে তখন তাহাকে গভীর ক্রিয়াশীল প্রমেহদূষগ্ন ঔষধ বা অ্যান্টিসাইকোটিক ক্যালকেরিয়া একমাত্রা প্রয়োগ করিবার পর তাহার পুরাতন স্রাব প্রত্যানিত হয় এবং সে তখন বলে, ডাক্তার মহাশয়, আমি তাহার পত্নী ব্যতীত অন্যত্র উপগত হই নাই, অতএব আমার ইহার কারণ নির্গত করিতে পারিতেছি না। এখন স্থিরভাবে বসিয়া তাহাকে বলিবার সময় হইয়াছে যে সে ব্যক্তি যৌবনকালে প্রমেহ প্রকৃতির গনোরিয়া হইয়াছিল। যদি উহা এই বিশিষ্ট প্রকৃতির পীড়া না হইত তবে তাহা মানুষের শরীরে এইভাবে স্থানান্তরিত হইয়া তাহার নাসিকা আক্রমণ করিতে পারিত না। এখন যথার্থ হোমিওপ্যাথিক চিকিৎসায় উহা নূতন ক্ষেত্র হইতে অন্তর্হিত হইয়া উহার আদি বিকাশ ক্ষেত্রে অর্থাৎ প্রথম নিঃস্রাবের আকারে প্রত্যাবর্তন করিয়াছে, যা অত্যন্ত আরোগ্যের একটি শুভ লক্ষণ। এ কথা অবশ্য তাহাকে বুঝাইয়া বলিতে হইবে এবং এখন তোমরা তাহাকে বলিতে পারো যে তাহার স্বাস্থ্য পুনঃপ্রাপ্তির তথা আরোগ্য লাভের এবং সর্দি হইতে মুক্তি পাইবার অবস্থা উপনীত হইয়াছে। তাহার জননেন্দ্রিয় হইতে এই নিঃস্রাবে যদি সে হস্তক্ষেপ করে তবে কখনো সে আরোগ্য লাভ করিতে পারিবে না। ঠিক এই প্রকৃতির পীড়া প্রায় এইরূপভাবেই সংগঠিত হইতে দেখা গিয়াছে, সেই সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কোনো পেশেন্ট যৌবনের একটা সময়ে সে প্রমেহ দ্বারা আক্রান্ত হয়েছিল, সাইকোসিসে আক্রান্ত হয়েছিল, তখন সে প্রচলিত চিকিৎসার মাধ্যমে বা অন্য কোনোভাবে সে সেই স্রাবটিকে অবরুদ্ধ করে ফেলেছিল। অবরুদ্ধ করার ফলে তার ভিতরে বিভিন্ন রকমের জটিলতার সৃষ্টি হয়েছে এবং লক্ষণগুলো এক্সটার্নাল ডিসচার্জকে অবরুদ্ধ করার ফলে সেটি ইন্টারনালি অন্য কোনো জায়গায় একটি ঝামেলা তৈরি করেছে। তখন যদি সেই পেশেন্টটি আপনার দ্বারস্থ হয় তখন তার লক্ষণ অনুযায়ী যদি কোনো অ্যান্টিসাইকোটিক গভীর ক্রিয়াশীল ঔষধ তার ক্ষেত্রে সাদৃশ্য হয় তখন সেই ঔষধটি প্রয়োগ করলে কিন্তু তার যে পূর্বের যে স্রাবটি ছিল সেই স্রাবটি কিন্তু আবার দেখা দিবে। তখন কিন্তু সেই পেশেন্ট এসে আপনাকে কমপ্লেন করতে পারে, বলতে পারে যে আমার তো এই স্রাব দেখা দিয়েছে, আমি তো কোনো খারাপ জায়গাতেও যাইনি, আমার এই স্রাবটি দেখা দিল কেন। তখন যদি তার কাছ থেকে আমরা তথ্য জানা থাকে তাহলে কিন্তু আমরা দেখিয়ে দিতে পারবো যে আপনি যখন যৌবনকালে আপনার এই সমস্যাটি হয়েছিল তখন এটা সাপ্রেসড করা হয়েছিল, এখন পুনরায় আবার এই ডিসচার্জটি আবার প্রত্যাবর্তন করেছে, ফিরে এসেছে, এটি আরোগ্যের একটি শুভ লক্ষণ। এই ক্ষেত্রে আপনি যেমন বুঝতে পারবেন যে আরোগ্যের গতিটি রাইট ওয়েতেই আছে এবং পেশেন্টকেও কিন্তু আপনি আশ্বস্ত করতে পারবেন যে সে আরোগ্যের দিকে যাচ্ছে, সে সুস্থ হয়ে যাবে, এই সমস্যা তার থাকবে না। কিন্তু যদি সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ডিসচার্জের ক্ষেত্রে যদি ভুলক্রমে আবার এখানে হস্তক্ষেপ করা হয়, আবার থামিয়ে দেওয়া হয় কোনো কারণে পেশেন্টের পীড়াপিড়ির জন্য বা ডাক্তারের অজ্ঞতার কারণে যদি এটিকে আবার এই ডিসচার্জকে থামিয়ে দেওয়া হয় তখন কিন্তু আবার একটা নতুন জটিলতার নতুন ঝামেলার সৃষ্টি হবে এবং পেশেন্ট কিন্তু আরোগ্য হবে না। গনোরিয়া পীড়া স্বীয় প্রকৃতি অনুসারে প্রাথমিক অবস্থায় দেহের উপরিভাগে প্রকটিত হইয়া থাকে এবং সবল দেহে মূত্রনালী হইতে নিঃস্রাব প্রতিরুদ্ধ হইবার অব্যাহতির পরে যখন শ্লেষ্মার সঞ্চার হয় তখন উহা নাসিকাতে প্রতিষ্ঠিত হইতে পারে। কিন্তু যদি সেরূপ সত্তর শ্লেষ্মা সঞ্চার না হয় তাহা হইলে বুঝিতে হইবে পীড়ার নিদর্শনস্বরূপ শ্লেষ্মা সঞ্চারের পক্ষে রোগীর শারীরিক অবস্থা সম্যক সতেজ নহে এবং এই অবস্থায় এই ক্ষেত্রগুলিতে তাহার ব্যাধি গভীরতর তন্তু ক্ষেত্রে প্রতিফলিত হইবে। ফুসফুস ক্ষয়, যকৃতের বিকৃতি বা লিভারের ডিফর্ম, প্রচণ্ড বাত ব্যাধি এবং অবশেষে তাহার মৃত্যু পর্যন্ত সংঘটিত হয়। এই ক্ষেত্রগুলোতে কেবল প্রাথমিক অবস্থার পর্বসমূহে শ্লেষ্মা সঞ্চার হয়, রোগী ভাবে যে সে আরোগ্য লাভ করিতেছে, কিন্তু তাহার শারীরিক অবস্থা সেরূপ সতেজ নহে বলিয়া পীড়ার বহির্বিকাশ হইতে অব্যাহতি লাভ করিয়াছে। কিন্তু যতক্ষণ তাহার সুনিত পর্যন্ত আক্রান্ত না হয় এবং সে নিরক্ত অবস্থা অর্থাৎ এনিমিয়া প্রাপ্ত না হয় ততক্ষণ তাহার পীড়ার বৃদ্ধির দিকে অগ্রসর হইতে থাকে। এখন যদি সে ব্যক্তি এই অবস্থায় বিবাহ করে তাহার সেই শ্লেষ্মিক অবস্থা তাহার পত্নীতে সঞ্চারিত হবে, অর্থাৎ তার ভিতরে যে অবস্থাটি রয়েছে সেই অবস্থাটি তার পত্নীর মধ্যে চলে যাবে, কারণ সেই সংক্রমণ তাহার অর্থাৎ তার পত্নী, তার স্ত্রী, তার সহধর্মী কিন্তু এই ক্ষেত্রে সংক্রমিত হবে।
ইচ্ছা হয় তোমরা ইহাকে গৌণ অবস্থা বা সেকেন্ডারি স্টেজ বলিতে পারো, কিন্তু প্রকৃতপক্ষে ইহা পীড়ার গভীরতর আভ্যন্তরীণ মূর্তি। এই এনিমিক কন্ডিশন বর্ধিত হইয়া সমগ্র শরীরের কার্যাবলীতে আবিষ্ট করবে। রমণী সেই পূর্বকথিত শ্লৈষিক অবস্থা প্রাপ্ত হয় না, কারণ পতির বর্তমান অবস্থা হইতেই সে সংক্রমণ অর্জন করেছে। অর্থাৎ পতির মধ্যে যে কন্ডিশনটি, রোগের যে স্টেজ বিরাজ করছিল, পতি কিন্তু সেই অবস্থাতেই সংক্রমিত হয়েছে, এবং সেই অবস্থার প্রেক্ষিতে তার ভিতরে যে লক্ষণগুলো প্রস্ফুটিত হওয়া প্রয়োজন সেগুলোই কিন্তু তার কনস্টিটিউশন, তার শরীরের ধাতুগত অবস্থা এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রগুলির সমন্বয়ে কিন্তু সেই অবস্থাটি তৈরি হবে। যদি স্বামী সাইকোসিসের সেকেন্ড স্টেপে থাকে, সেকেন্ড স্টেজে থাকে, তাহলে কিন্তু পত্নীর ভিতরে যখন পত্নী সংক্রামিত হবেন, স্বামীর মাধ্যমে সাইকোসিসের দ্বারা সংক্রমিত হবেন, তখন কিন্তু তার মধ্যে সেকেন্ডারি স্টেজের যে অবস্থা সেটি দিয়ে কিন্তু সংক্রমিত হবেন। এই ক্ষেত্রে কিন্তু স্ত্রী প্রথম স্টেজে থাকবেন না, অর্থাৎ স্বামীতে যে স্টেজ থাকবে স্ত্রী সেই স্টেজে সংক্রমিত হবেন, এবং স্ত্রীর মাধ্যমে স্বামী সংক্রমিত হলে স্ত্রীর মধ্যে যে স্টেজ অবস্থান করবে সেই স্টেজটি কিন্তু স্বামী পেয়ে যাবে। এইভাবেই কিন্তু হয়ে আসে। আধুনিক রমণী সুলভ ধাতুগত পীড়াসমূহের যে কোনোটি তাহার দেহে সংগঠিত হইতে পারে। এই পীড়ার বিচিত্র আচরণ এই যে, ইহাতে কেবল কোমল তন্তুসমূহে আক্রান্ত হয়, কিন্তু অস্থি আক্রান্ত হয় না। উপদংশ বা সিফিলিস পীড়ায় কোমলতন্ত্র এবং অস্থি উভয়ই আক্রান্ত হয়। সুরা উপবিষ কর্তৃক সর্বাঙ্গীন স্বাস্থ্য ভঙ্গ হয়ে থাকে। কখনো কখনো পুরুষের দেহে ইহা শ্লেষাকারে প্রবর্তিত না হইয়া অন্ডকোষের প্রদাহ উৎপাদন করিয়া থাকে, অথবা মূত্রনালী আক্রান্ত হয়। আবার যদি এমন কোনো ব্যক্তির রোগ শয্যা পার্শ্বে উপস্থিত হও, যে আপন গনোরিয়াজনিত স্রাব প্রতিহত করিবার উদ্দেশ্যে তীব্র ইনজেকশন সমূহ ব্যবহার করিয়াছে, তবে দেখিবে সে ব্যক্তি শয্যায় অবিরত ছটফট করিতেছে এবং পার্শ্ব পরিবর্তন করিতেছে। একটা রেস্টলেস কন্ডিশন, অস্থির অবস্থা তার মধ্যে বিরাজ করতে থাকে। যন্ত্রণায় অস্থির এবং দেহ সংকুচিত হইতেছে। কেবল নিরন্তর সঞ্চালন দ্বারাই সে যাহা কিছু স্বস্তিবোধ করে, এছাড়া অন্য কোনোভাবে সে স্বস্তিবোধ করে না। এই বেদনা অতি ভীষণ। আপাদমস্তক যেন স্থলিত ও ছিন্ন হয়। যদি তাহার উত্থান শক্তি বর্তমান থাকে, সে দিবারাত্র অর্থাৎ দিনরাত গৃহমধ্যে পদচারণা করতে থাকে, অর্থাৎ হাঁটাহাঁটি করতে থাকে। এই প্রকার বাতাধিকারে অর্থাৎ এই প্রকার বাতের ক্ষেত্রে কোনো স্ফীতি পরিলক্ষিত হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই বেদনা যেন স্নায়ুসমূহের অর্থাৎ নার্ভ সিস্টেমের মধ্যেই প্রবাহিত হয় এবং সঞ্চালন দ্বারা তাহা প্রশমিত হয়। অনভিজ্ঞ চিকিৎসক বলিবে এই রোগীর সঞ্চালন দ্বারা উপসম্বোধ করিতেছে, অতএব রাস্ট্রক্স ঔষধের উপযুক্ত ক্ষেত্র এটি। কিন্তু তুমি যদি এই ক্ষেত্রে রাস প্রয়োগ করো, তাহার বিন্দুমাত্র উপকার হইবে না। কিন্তু প্রমেহ উপবিষের গভীরতম অভ্যন্তরীণ প্রকৃতির পরিঘাত থাকিলে তোমাদের স্মরণ করিতে হইবে যে রাস প্রমেহ দোষ ঔষধ নহে, অর্থাৎ রাস্ট্রক্স অ্যান্টিসাইকোটিক ঔষধ নহে, এবং সেজন্য রোগীর অস্থিরতায় তাহা বিন্দুমাত্র সাহায্য করিতে পারিবে না, কারণ এই ক্ষেত্রটিতে তার প্রয়োজন অ্যান্টিসাইকোটিক এবং ডিপ অ্যাক্টিং একটি অ্যান্টিসাইকোটিক মেডিসিন। তার দ্বারা রোগীর ভীষণ যন্ত্রণা ও উৎকণ্ঠা নিবারণের কোনো সহায়তা লাভ হয় না। এই আময়িক অবস্থা প্রবাহমান থাকে, এবং রোগ আক্রমণ প্রচণ্ড হইলে সে ব্যক্তির পেশিবন্ধনীসমূহের সংকোচন সূচিত হইবে, তাহারা সংকীর্ণ হইয়া পড়িবে, পেশিসমূহের বেদনা হইবে। জানুর পেশিসমূহেতে এত অধিক বেদনা হইবে যে উহা স্পর্শ করিতে কিংবা সঞ্চালিত করিতে পারিবে না। কোনো কোনো রোগীতে পেশিসমূহের মধ্যে রহস্যঞ্চার ও কাঠিন্য সংঘটিত হয়। এজন্য বেদনা পদতল পর্যন্ত প্রসারিত হয় এবং রোগী চলৎ শক্তি হারাইয়া ফেলে, অর্থাৎ তার চলৎ শক্তি রহিত হয়ে পড়ে। ক্ষেত্রবিশেষে ইহা এত প্রখর হয় যে রোগী সর্বদা বসিয়া ও শুইয়া থাকিতে বাধ্য হয়, অর্থাৎ তার পায়ের মধ্যে এটা এমনভাবে অ্যাটাক করে যার কারণে সে চলাফেরা করতে পারে না, সে শুয়ে থাকতে বাধ্য হয়, অথবা হাঁটু ও বাহুর উপর ভর করিয়া হামাগুড়ি দিয়া চলে। এই সমুদয় প্রকৃতির পীড়া বহু বৎসর কাল প্রবাহমান থাকে। অ্যালোপ্যাথিক চিকিৎসক প্রদত্ত বাহ্যিক মালিশ বা এক্সটার্নাল কোনো কিছু এই ক্ষেত্রে ব্যবহার করলে এই সকল বেদনাযুক্ত পদে বা অঙ্গুলিসমূহে বহু সপ্তাহ বা বহু মাসাবধি বা অনেক মাসের মধ্যে মর্দন করিতে দেখিয়াছি, কিন্তু তাহাতে কোনো প্রতিকার হয় নাই। কিন্তু একজন হোমিওপ্যাথিক চিকিৎসক যদি প্রমেহ দোষের সম্পূর্ণ প্রকৃতি বিচারণপূর্বক এবং যত্ন সহকারে সাদৃশ্য নির্ণয় করিয়া উপযুক্ত ঔষধ ব্যবস্থা করেন, তার দ্বারা কিন্তু রোগীর পদের অর্থাৎ পায়ের বেদনা নিরসিত হইবে এবং তাহার গনোরিয়া স্রাব প্রত্যানিত হইবে।
ভূতপূর্ব লক্ষণরাজি প্রত্যানিত হইবার অর্থ আরোগ্য লাভ, অর্থাৎ তার আগের যে শ্রাপটি সাপ্রেসড অবস্থায় ছিল, ডিসচার্জটিকে কোনোভাবে সাপ্রেসড করা হয়েছিল, সেই ঔষধ প্রয়োগের পর যদি সেই সাপ্রেসটি আবার প্রত্যাগমন করে ফিরে আসে, তাহলে কিন্তু এটি তার আরোগ্য লাভের সাইন। নিঃস্রাব প্রত্যানিত হইলে এই সমুদয় ভয়াবহ লক্ষণরাজি প্রশমিত হইবে। নিঃস্রাব প্রত্যাবৃত্ত না হওয়া পর্যন্ত রোগীকে নিরাময় জ্ঞান করিও না। অর্থাৎ দেখা যাচ্ছে যে তার স্রাব অবরুদ্ধ অবস্থায় আছে, ঔষধ প্রয়োগ করা হলো, তার বাহ্যিক যে লক্ষণগুলো বিকশিত হয়েছিল, যে লক্ষণগুলো ছিল সেগুলো প্রশমিত হয়েছে বা সেরে যাচ্ছে, কিন্তু স্রাব ফিরে আসছে না। এক্ষেত্রে কিন্তু সন্দেহ থেকে যায়, রোগীর আরোগ্যের ক্ষেত্রে সন্দেহ থেকে যায়। রমণী সম্বন্ধে যে ক্ষেত্রে তোমাদের জানা থাকে পতির পীড়ার কোন পর্যায় হইতে পত্নীকে সংক্রমণ সংঘটিত করিয়াছে, এবং যদি সেই রমণীর কোনো তন্তু গঠিত প্রদাহ হইয়া থাকে এবং ক্রমে গ্রাজুয়ালি নিকৃষ্টতম প্রকৃতির এনিমিক কন্ডিশনের দিকে অগ্রসর হইতে থাকে, তাহার ত্বকের অবস্থা পাংশুবর্ণ ও মোমাকৃতি হয় এবং বিভিন্ন স্থানে মলিন বর্ণ এবং শীর্ণ হইতে থাকে ও যান্ত্রিক পীড়ায় আবিষ্ট হয়, এবং এরূপ অবস্থায় যদি যথার্থ প্রমেহদূষগ্ন বা অ্যান্টিসাইকোটিক হোমিওপ্যাথিক ঔষধ ব্যবস্থা করা হয়, তৎক্ষেত্রে সেই ক্ষেত্রে গনোরিয়াজনিত স্রাবের প্রত্যাবর্তন তোমরা প্রত্যাশা করিতে পারো না। ইহার কোনো প্রয়োজন নাই। নিঃস্রাব প্রত্যাবর্তন ব্যতি রেখেই সেই রমণী আরোগ্য লাভ করিবে। ব্যক্তিগতভাবে পূর্বে তাহার যে সমুদয় লক্ষণ সংঘটিত হইয়াছিল, সেই সমুদয় লক্ষণ এবং একটির পর একটি করিয়া প্রত্যাবৃত্ত হইবে। এই নিদারুণ পীড়ায় রমণীগণ অধিকতর কষ্ট ভোগ করিয়া থাকে, অথচ তাহার কোনো অপরাধ নাই। বিবাহের পর কয়েক বৎসরের মধ্যে যখন পত্নীর এনিমিক কন্ডিশন সংঘটিত হয় এবং অবধারিত স্বাস্থ্যভঙ্গ পরিলক্ষিত হয়, তখন তাহার এই ব্যাধি সম্বন্ধে তোমাদের সন্দিহান হওয়া উচিত। অন্তত তৎসম্বন্ধে, অর্থাৎ সেই সম্বন্ধে বিশেষভাবে পর্যালোচনা করিতে তোমরা অবহেলা করিও না। তাহার স্বামীকে ডাকাইবে, তাহার সহিত একান্তে ধীরভাবে আলাপ করিবে, তাহাকে বলিবে যে তাহার যৌবনকালে কোনো বিশিষ্ট ব্যাধি হইয়াছিল কিনা, তাহা তোমার অবগত হওয়া প্রয়োজন, এবং ইহাও জানিতে হইবে যে তুমি সে বিষয়ে গোপন রাখিবে। যে স্থলে তুমি পারিবারিক চিকিৎসক, সেখানে শেষোক্ত বিষয়ে সম্পর্কে ধারণা রাখা অপরিহার্য। সন্তস্ত্র হইয়া কম্পিত কলেবরে যে ব্যক্তি সম্ভবত তাহার সম্পূর্ণ কাহিনী তোমার নিকট ব্যক্ত করিবে, সে হয়তো বলিবে তাহার বিবাহের বিষয়ে সে কতটা নিরপরাধ, কারণ তাহার চিকিৎসক তাহার উপদেশ দিয়াছিল যে তৎকালে তাহার স্বাস্থ্যের অবস্থা তাহার বাসায় কোনো ক্ষতি হইবে না। যখন কোনো পরিবারে তোমরা এই বিষয় আবিষ্কার করিবে, তখন তাহাদের সন্তানসমূহের উপর লক্ষ্য রাখিও। সেরূপ পরিবারের সন্ততির সংখ্যা অল্পই হয়, কারণ প্রমেহ পীড়ার জন্য রমণীর বন্ধ্যাত্ব সংঘটিত হয়, অথবা যদিও তাহার অল্প কয়েকটি সন্তান থাকে, তুমি তাহাদের লক্ষ্য করিলে তাহাদের জীবনের প্রথম বৎসর মারাসমাস অথবা প্রথম বা দ্বিতীয় বৎসরে কনসাম্পশন অত্যধিক প্রবণতা দেখিতে পাইবে, অথবা তাহাদের বার্ধক্যসুলভ বিশীর্ণ মুখাকৃতি দেখিবে। উপবিস্ত্রয়ের যে কোনো একটির দ্বারাই শিশুর এই সমুদয় রোগ সংঘটিত হইবার প্রবণতা থাকিতে পারে, কিন্তু তাহার মোমের ন্যায় বর্ণ ও এনিমিক কন্ডিশন, অজীর্ণজনিত উদরময় রোগে আসক্তি, পরিপাক শক্তি বিকৃত, প্রত্যেক গ্রীষ্মকালে শিশুর কলেরা হইবার একটা প্রবণতা দেখা যায়। ইহা যখন দেখিবে, তখন তাহাকে প্রমেহ দোষাশ্রিত বলিয়া সন্দেহ করিবার অধিকার তোমার আছে। এই সমুদয় ব্যাধিক্ষেত্রে প্রমেহ দোষ অত্যন্ত সাধারণ কারণ। তোমরা লক্ষ্য করিতেছ, এই সকল ব্যাধি কেবল আচিলবধ উদ্বেদ ব্যতীত অন্য প্রকার চর্মরোগ দ্বারা প্রকটিত হয় না। উপদংশ এবং সুরার ন্যায় চর্ম উদ্বেদ মাত্র অবলম্বনে ইহা আত্মপ্রকাশ করে না, বরং ইহা বাতরোগের মাধ্যমে তার আত্মপ্রকাশ করে ও এনিমিক কন্ডিশন সংগঠনের মাধ্যমে তার কার্য সমাধান করে থাকে। ইহা সর্বাগ্রে সুনীতকে কবলিত করে এবং গভীর অন্তঃস্থিত পীড়ায় আপ্লুত ব্যক্তিকে উপত্বকের কর্কট রোগের উপযোগী করে, অর্থাৎ এপিথেলোমা রোগের উপযোগী করে। এই উপবিষ আবিষ্ট ব্যক্তিগণ বিশেষত এই তরুণ যক্ষারোগের উর্বর ক্ষেত্র। ইহাদের যদি ফুসফুস প্রদাহ হয়, উহা ফুসফুসের কোনরূপ ক্ষয় সাধন না করিয়া অবসিত হয় না। এই সমুদয় ব্যক্তি যদি টাইফয়েড পীড়ার ন্যায় কোনো দীর্ঘকাল স্থায়ী তরুণ রোগে আক্রান্ত হয়, তাহা হইলে তাহাদের আরোগ্য লাভ সর্বদাই বিলম্বে সংঘটিত হয়। রোগীর ইতিহাস, তাহার জীবনের যাবতীয় বৈশিষ্ট্যসমূহ পরিজ্ঞাত হওয়া উত্তম নীতি। এই রোগী উপদংশ অথবা প্রমেহ দোষাশ্রিত, তাহা অবগত হওয়া প্রয়োজন। তোমরা অবগত আছো যে প্রত্যেক ব্যক্তি সুরা উপবিষ দুষ্ট, কিন্তু যাহারা নৈতিক জীবনযাপন করে
তাহারা মানবের স্বেচ্ছাকৃত পাপের প্রথম পরিণামস্বরূপ অপর দুটি উপবিসঞ্জাত সংক্রামক পীড়ায় আক্রান্ত হয় না। কোনো রোগীর টাইফয়েড কিংবা অন্য কোনো দীর্ঘকালব্যাপী রোগ প্রশমিত হইলে তোমরা তাহাকে সুরাদুষাশ্রিত বলিয়াই বিবেচিত করিবে। কিন্তু যদি তোমরা তাহাকে অধিক কিন্তু উপদংশ কিংবা প্রমেহ দোষে দুষ্ট বলিয়া জানিতে পারো, তবে তাহার রোগাক্রান্ত দৌর্বল্য অতি সত্বর নিরসিত করিয়া তাহার দ্রুত আরোগ্য সম্পাদনে কার্য সমাধা করিতে হবে। কিন্তু যদি সে ব্যক্তি এই সমুদয় কথা অস্বীকার করে, তাহার আরোগ্য সাধনে তোমাদিগকে সমস্যায় পড়িতে হইবে। অর্থাৎ যারা অকপট মনে তার অতীতের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা যারা সঠিকভাবে উপস্থাপন করবে, কোনোরূপ গোপনীয়তার আশ্রয় নেবে না, গোপন করবে না, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজেই তাদের সমস্যাটিকে আইডেন্টিফাই করা যায় এবং সেই ক্ষেত্রে উপযুক্ত ঔষধ প্রয়োগের মাধ্যমে কিন্তু তাকে আরোগ্যের দিকে নিয়ে যাওয়া সম্ভব হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট বিভিন্ন কারণে তার বিভিন্ন তথ্যগুলোকে সে গোপন করছে, আংশিক সত্য ডাক্তারের সামনে উপস্থাপন করছে। সেক্ষেত্রে কিন্তু ডাক্তারকে অনেক সময়ই আরোগ্যের ক্ষেত্রে সুদূর পরাহত হতে হয়। এই ক্ষেত্রে পেশেন্টকে আরোগ্য করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। প্রমেহ দোষাশ্রিত রোগী তাহার টাইফয়েড জ্বরের অন্তিম দশায় এক প্রকার অবস্থায় উপনীত হয়, তাহার রোগান্ত অবস্থা সম্যক প্রতিষ্ঠিত হয় না। আহারে তাহার অর্থাৎ খাবারে তাহার অরুচি হইয়া সে শয্যাশায়ী হইয়া থাকিবে, এরকম অবস্থাও তার মধ্যে সৃষ্টি হয়। প্রতিক্রিয়ার অভাব দেখা দেয়, শরীর সংস্কার ব্যাহত হয়, জীবনী শক্তি বিরহিত হইয়া পড়ে, রোগী জড়বোধ হইয়া পড়ে, তাহার রোগান্ত অবস্থা বলিয়া কিছুই নাই, এরকম একটা অবস্থা তার মধ্যে সৃষ্টি হয়। যদি তাহাকে প্রমেহ দোষাশ্রিত বলিয়া তুমি অবগত থাকো, তাহা হইলে তাহাকে উপদংশ ঔষধ অবশ্যই প্রয়োগ করিয়া কোনো লাভ হবে না। এই ক্ষেত্রে তাকে অ্যান্টিসাইকোটিক ঔষধ প্রয়োগ করতে হবে। যদি এই দুই ব্যাধি তৎক্ষেত্রে বর্তমান না থাকে, তবে তাহার সুরাদুষ্ট অবস্থায় অনুযায়ী ঔষধ প্রয়োগ দ্বারাই তাহাকে আরোগ্য অভিমুখে নিয়ে যেতে হবে। এই সমুদয় ক্ষেত্রে পীড়ার প্রকৃতি লক্ষ্য করিতে হইবে। তোমাদের স্মরণ রাখিতে হইবে যে এই সমুদয় ক্ষেত্রগুলোতে উপবিষ দূষকনাশক ঔষধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। এই সমস্যাগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে এই ক্ষেত্রগুলোতে কেবলমাত্র অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসুরিক এবং অ্যান্টিসিফিলিটিক এবং গভীর ক্রিয়াশীল ঔষধই কিন্তু প্রয়োজন হয়ে পড়ে। ইহা অজ্ঞাত থাকিলে বহু রোগী তাহাদের রোগাক্রান্ত দুর্বল্য অনতিক্রম উপযোগী জীবনীশক্তি আপাত অভাব হেতু ক্রমশই নিস্তেজ হইয়া মৃত্যুমুখে পতিত হইতে থাকবে। অবশ্য শিশুদের বা ইনফ্যান্টের প্রমেহ দোষজ্ঞ চিকিৎসায় তোমরা সহজেই দেখিতে পাইবে, উপবিষ দোষের যে পর্যায়ে তাহাদের পীড়া সূচিত হইয়াছিল, তাহারা সেই পর্যায়ে উপনীত হইবে। তাহাদের মূত্রনালী প্রবাহিত, স্রাব সংগঠিত হইবে। এই পীড়ার আভ্যন্তরীণ প্রকৃতি শিশুর দেহে বিদ্যমান থাকবে। উপক্রম অবস্থা ও ভাজ্যতম মূর্তি তাহারা প্রাপ্ত হইবে না। আর একটি বিষয় তোমরা স্মরণ রাখিবে, এই শিশুগণ তাহাদের বয়োবৃদ্ধিসহ প্রমেহ দোষে উত্তরোত্তর সমধিক সঞ্চেত্ত হইতে থাকিবে। প্রথম সংক্রমণে প্রমেহ প্রকৃতির গনোরিয়া অর্জন করিবার জন্য তাহাদের ক্ষেত্র পূর্ব হইতে প্রস্তুত হইয়া রহিয়াছে। যদি পূর্ব থেকে তাদের মধ্যে এই প্রমেহ ক্ষেত্রটি প্রস্তুত হয়ে না থাকতো, তাহলে কিন্তু তারা এই প্রমেহ দোষে দূষিত হতো না। উত্তরাধিকার সূত্রে পিতামাতা হইতে যেরূপ সন্তানের সুরাদোষ এবং উপদংশ দোষের প্রবণতা সৃষ্টি হয়, প্রমেহ দোষের প্রবণতাও সেইরূপ কুল সংক্রমণ হেতু সংগঠিত হইয়া থাকে। মানুষ আপন নৈসর্গিক বা প্রাকৃতিক জীবনকালের মধ্যে এই পুরাতন উপবিস্ত্রয়ের যে কোনো একটির দ্বারা একবার মাত্র আক্রান্ত হইতে পারে। সে কখনো দুইবার উপদংশ প্রাপ্ত হয় না, দুইবার প্রমেহ প্রাপ্ত হয় না, দুইবার সুরা প্রাপ্ত হয় না। ইহা সর্বসাধারণের বিদিত নহে। কোনো ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে তাহার কতবার গনোরিয়া হইয়াছে, সে বলিবে 6 বার হইয়াছে। পরন্তু এই আক্রমণ সমূহের মধ্যে একটি মাত্র প্রকৃত প্রমেহ দোষাশ্রিত ধাতু দোষ মানুষের শরীরে দ্বিতীয় হয় না। একবার আক্রান্ত হইলে সে ব্যক্তি অতঃপর চিরদিনের জন্য সংক্রমণ বর্জিত থাকিবে। মানব জাতির মধ্যে উপবিষসমূহ যতই পরিপুষ্ট হইতে থাকিবে, ততই ওই সমুদয় উপবিষ সংক্রমণে তাহাদের সন্তানদিগের আসক্তি বর্ধিত হইবে। অর্থাৎ তাদের সন্তানদের মধ্যে এই উপবিষ দ্বারা আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে থাকবে। উপবিষসমূহ পরস্পর যত অধিক সম্পৃক্ত হইতে থাকিবে, মানবজাতি ততই তরুণ ও জনপদব্যাপী রোগসমূহের আক্রমণে আকৃষ্ট হইবে। এখন তোমরা পুরাতন উপবিষসমূহের একটি সাধারণ পরিচয় প্রাপ্ত হইলে। এই ছিল 21 নম্বর ব্যাখ্যান। আজকে জেমস টেলর কেন্ট দ্য লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বইটিতে ক্রনিক ডিজিজ সাইকোসিস এই বিষয়ে একটি বিস্তারিত আলোচনা করেছেন। কিভাবে স্বামী থেকে স্ত্রীর মধ্যে
এই সাইকোসিস সংক্রমিত হয় এবং স্বামী একটি নির্দিষ্ট রোগের একটি নির্দিষ্ট স্টেজে অবস্থান করলে স্ত্রীর মধ্যেও সেই স্টেজটির তার মধ্যে প্রবাহিত হয়, এই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরেছেন। অর্থাৎ সাইকোসিস সম্বন্ধে একটি কম্প্রিহেন্সিভ কনসেপ্ট কিন্তু এখানে তুলে ধরেছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্তই হোমিও ডাইজেস্টের হোমিওবিক্স রিডিং রুমে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে জেমস টেলর কেন্টের অন্য কোনো ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।